আজকে আমরা পড়তে চলেছি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির দ্বিতীয় অংশ। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু যৌগ জানি, যে যৌগগুলো বিক্রিয়া করে কেন। যৌগগুলো বিক্রিয়া করার জন্য মূল কারণটা হচ্ছে যৌগগুলো তাদের অষ্টক পূর্তি ঘটেনি, এই অষ্টক পূর্তি ঘটানোর জন্য তারা বিক্রিয়া করছে। কিন্তু আমরা এর আগে দেখেছি যে PCl5, BCl3 এরকম, বা PCl5 ছাড়া আরও রকম টাইপের যৌগ আছে, SF6 এরকম টাইপের বেশ কিছু যৌগ আছে, BCl3 ছাড়া BF3 এরকম টাইপের যৌগ, যে যারা কিন্তু যৌগ গঠন করার মূল শর্ত অর্থাৎ অষ্টক সূত্র অথবা দ্বৈত সূত্র কোনোটাই মানে না, না অষ্টক সূত্র মানে না দ্বৈত সূত্র মানে, অথচ যৌগগুলো গঠন হয় এবং যৌগগুলো সুস্থিত। তার ব্যাখ্যা তখনও পর্যন্ত কিন্তু আমাদের হাতে ছিল না। এটার প্রথম যে ভাবনাটা, যে মূল ব্যাখ্যা, যে কটা মানে এর পরবর্তীতে যে কটা বিভিন্ন সূত্র এসছে যেগুলো এই ব্যতিক্রমগুলোর ব্যাখ্যা দিতে পেরেছিল, তার মধ্যে প্রথমটি হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি এটা বিজ্ঞানী হিটলার আর লন্ডনের দেওয়া থিওরি। এই সূত্রের ক্ষেত্রেও বেশ কিছু যৌগের ক্ষেত্রে এই সূত্রটা ভালো করে প্রযোজ্য হচ্ছিল না, তখন বিজ্ঞানী লিনিয়াস পাউলিং আর স্ল্যাটার এই সূত্রটাকে কিছু পরিবর্তন ও পরিমার্জন করেছিলেন। তো আজকে আমরা যে ফর্মে এই সূত্রটাকে দেখছি সেটার জন্য এই চারজন বিজ্ঞানীরই অবদান আছে। ভ্যালেন্স বন্ড থিওরির মূল বক্তব্য যেটা, যে দুটো পরমাণুর একটি করে ইলেকট্রন সমন্বিত যদি দুটো পারমাণবিক কক্ষ নিজেদের মধ্যে অভিলেপন ঘটায়, তাহলে তারা একটা সমযোজী বন্ধন গঠন করবে। এখন এই ঘটনাটা হচ্ছে প্রথম তত্ত্ব ভ্যালেন্স বন্ড থিওরি। ধরা গেল এই একটা পরমাণু, একটা কক্ষক যার মধ্যে একটা ইলেকট্রন আছে, এবং এই আরেকটা পরমাণুর একটা কক্ষক যার মধ্যে আরেকটা ইলেকট্রন আছে। এদের মধ্যে বিশেষত্ব হচ্ছে এ আর এর স্পিনটা উল্টো, এর ইলেকট্রন যে স্পিনে ঘুরছে এর ইলেকট্রনটা উল্টো, অপোজিট স্পিনে ঘুরছে। এবার এই তত্ত্ব অনুযায়ী এই ইলেকট্রনটা যেহেতু এই স্পিনে ঘুরছে, এই একরকম হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি করবে, আবার এই যেহেতু উল্টো স্পিনে ঘুরছে এই আরেক রকম চুম্বক ক্ষেত্র তৈরি করবে। এই চুম্বক ক্ষেত্রগুলো উল্টো হচ্ছে বলে দুজনের মধ্যে আকর্ষণ ফিল করবে, এই কক্ষকগুলো নিজেদের কাছে আসবে, একসময় নিজেদের মধ্যে এরকম একটা কমন রিজিয়ান, এক সাধারণ অঞ্চল তৈরি করবে। এই সাধারণ অঞ্চলের মধ্যে ইলেকট্রন ডেনসিটিগুলো, অপোজিট ইলেকট্রন ডেনসিটিগুলো থাকে যাবে, দুটো ইলেকট্রন ডেনসিটি নিজেদের মধ্যে একসাথে হয়ে একত্রিত হয়ে থাকবে। এই যে কমন রিজিয়ানটা তৈরি হয়, এটাকে নাম হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ান বা অভিলেপন অঞ্চল। এটা হচ্ছে ফার্স্ট তত্ত্ব। সেকেন্ড তত্ত্ব, এই অভিলেপন অঞ্চলটা যত বড় হবে, যত বেশি হবে, মানে এই কমন রিজিয়নটা যত বড় হবে তত পরমাণুটা সুস্থিত হবে, পরমাণু দুটো যে যুক্ত হয়ে যে অণু তৈরি করেছে অণুর গঠনটা তত সুস্থিত হবে। এরপরে সূত্র, যে অর্ধপূর্ণ কক্ষকের অভিলেপনের ফলে যে শক্তি মুক্ত হবে, সেই মুক্তটা ওই শক্তির দ্বারাই হচ্ছে পরমাণুগুলো অণু গঠন করে যে কি সুস্থিতি লাভ করলো সেটা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। তাছাড়া এরকম হতে পারে যে পরমাণুগুলোর মধ্যে সর্বস্থ কক্ষে যে সংখ্যক অযুগ্ম ইলেকট্রনগুলো আছে, এই অযুগ্ম ইলেকট্রনগুলো সেটা মানে ভূমিস্তরে হোক বা উত্তীত স্তরে হোক, এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দ্বারা হচ্ছে সমযোজ্যতা নির্ণয় হয়, মৌলর পরমাণুটা সমযোজ্যতা নির্ণয় হয়, এই একটা সূত্র। এছাড়া হতে পারে যে যতক্ষণ হচ্ছে মৌলগুলো যতক্ষণ মানে মৌলের এই অযুগ্ম ইলেকট্রনগুলো যতক্ষণ মৌলের পরমাণুর কাছে আছে, ততক্ষণ সেই ইলেকট্রনগুলো কিন্তু পরমাণুর ইলেকট্রন বা মৌলের ইলেকট্রন। যখন তারা অনুগঠন করছে, দুটো মৌলের পরমাণু মিলে যখন অনুগঠন করছে, তখন কিন্তু ইলেকট্রন দুটো কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে অণুর ইলেকট্রন। এবার অণুতে মানে ওই জোড়া ইলেকট্রন যেগুলো বন্ধন গঠন করেছে, তারা বাদ দিয়ে যে ভিতরের দিকে কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু মৌলের ইলেকট্রন হিসেবেই থেকে গেল। এগুলো হচ্ছে বিভিন্ন সূত্র ছিল, যেসব সূত্রগুলো দিয়ে হচ্ছে সমযোজী বন্ধনটাকে হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন হচ্ছে হিটলার এবং লন্ডন। এবার এই সূত্রতে যেটা অসুবিধা দেখা যাওয়া শুরু হলো সেটা হলো হচ্ছে, যেমন যদি জল গঠন হয়, H2O জল গঠন হয়েছে, এই যদি গঠন হয় জল, তাহলে জলের এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 104 ডিগ্রি মতো। এবার আমি যদি ধরে নিই যে অক্সিজেনের দুটো পি অরবিটাল এরকম জল গঠন করেছে, তাহলে পি অরবিটালগুলোর কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু 104 ডিগ্রি কি হবে? এই ব্যাখ্যাটা, এই যে প্রবলেমটা, এটা শুধু জলের ক্ষেত্রে না, বেশিরভাগ যৌগের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে শুরু করলো। তখন বিশেষ করে স্ল্যাটার আর হচ্ছে লিনিয়াস পাউলিং দুই বিজ্ঞানী মিলে হচ্ছে এখানে হাইব্রিডাইজেশন কনসেপ্টটাকে ঢোকানো হয়। আমরা প্রত্যেকটা কনসেপ্ট আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়বো। এখানে বিভিন্ন কক্ষকের
যে আকারগুলো আছে সেই আকারগুলো দেখানো হয়েছে। এস কক্ষক সাধারণত একটা স্পেরিক্যাল হয়, বলের মতো হবে। পি কক্ষ ডাম্বেলের মতো, 3টে পি কক্ষ হতে পারে। যদি ডাম্বেলটা এক্স অক্ষ বরাবর থাকে তাহলে পি এক্স, ওয়াই অক্ষ বরাবর থাকলে পি ওয়াই, জেড অক্ষ বরাবর থাকলে পি জেড। এছাড়া ডি অরবিটাল হয়, ডি এক্স ওয়াই যেটা এক্স ওয়াই প্লেনের মধ্যে থাকে, ডি ওয়াই জেড যেটা ওয়াই জেড প্লেনের মধ্যে থাকে, ডি জেড এক্স যেটা জেড এক্স প্লেনের মধ্যে থাকে। আরেকটা থাকে যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর থাকে। আরেকটা থাকে হচ্ছে জেড স্কোয়ার যেটা জেড অক্ষ বরাবর থাকে। এই হচ্ছে ডি হচ্ছে 5টা অরবিটাল, পি এর 3টে অরবিটাল, এস এর হচ্ছে এস এ 1টা অরবিটাল। এই হচ্ছে বিভিন্ন রকম অরবিটালগুলো হয়, অরবিটালগুলো আঁকা হয়। দুটো হাইড্রোজেন পরমাণু, এই দুটো হাইড্রোজেন পরমাণুকে আমরা ধরো হচ্ছে কাছে আনার চেষ্টা করছি। প্রথমে এই কালো কালি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এই হাইড্রোজেন পরমাণুর কাছে একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটার সঙ্গে ওর একটা আগে থেকে আকর্ষণ রয়েছে, এর ক্ষেত্রেও তাই। এবার যখন আমি কাছে আনবো তখন এই হাইড্রোজেন পরমাণুর সঙ্গে এর একটা নতুন আকর্ষণ গড়ে উঠবে, আর এর সঙ্গে একটা নতুন আকর্ষণ গড়ে উঠবে। তাহলে দুটো হচ্ছে আকর্ষণ বা দুটো অ্যাট্রাকশন গড়ে উঠছে। এবার আসবো হচ্ছে রিপালশন। কটা রিপালশন মানে কটা বিকর্ষণ আসছে দেখি। যদি রিপালশনের কথা চিন্তা করি তাহলে প্রথম আমরা দেখব যে ফার্স্ট যখন কাছে আনার চেষ্টা করছি এই ইলেকট্রন কাছে সবার আগে আসে, তো ওই জন্য একটা বিকর্ষণ কাজ করা শুরু করে। দুটো নতুন আকর্ষণ তৈরি হলো, একটা নতুন বিকর্ষণ তৈরি হচ্ছে। তাহলে বিকর্ষণের তুলনায় আকর্ষণ বেশি, বন্ধনী মানে পরমাণু দুটো কাছে আসছে, একটা নির্দিষ্ট দূর পর্যন্ত পরমাণু কাছে আসবে। তাহলে এবার ঘটনা হচ্ছে একটা নির্দিষ্ট দূরের পর যখন কাছে আসবে তখন কি ঘটবে, তখন এই পরমাণুর মধ্যে হচ্ছে আবার এই বিকর্ষণটা শুরু হবে, নিউক্লিয়াস বিকর্ষণ। এই হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস আর এই হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের বিকর্ষণ শুরু হবে। যত কাছে আনবো তত বিকর্ষণ আসবে, ফলে একটা দূরত্বের পর আর কাছে আনতে পারবো না, এর বেশি কাছে আনলে ভেঙে বেরিয়ে চলে যাবে। দুটো হাইড্রোজেন পরমাণু, এই দুটো পরমাণুটা নির্দিষ্ট দূরত্বে আছে, এই দূরত্ব থেকে আমরা এদের কাছে আনছি। প্রথম কি হবে, দুটো আকর্ষণ তৈরি, একটা বিকর্ষণ তৈরি হবে। সেই জন্য যত কাছে আনবো তত শক্তি কমতে থাকবে এবং কমতে থাকার সঙ্গে সঙ্গে পরমাণু দুটো আস্তে আস্তে কাছে আসবে। একটা সময় হবে হচ্ছে নিজেদের মধ্যে ওভারল্যাপ পর্যন্ত করবে। এবার তারপরেও যদি আমরা হচ্ছে আরও কাছে জানার চেষ্টা করি তখন নিউক্লিয়াস বিকর্ষণ শুরু হবে এবং আস্তে আস্তে নিউক্লিয়াস বিকর্ষণটা হচ্ছে প্রবল হয়ে উঠবে এবং পরমাণু যদি এর থেকে কাছে আনি ভেঙে বেরিয়ে চলে যাবে। হাইড্রোজেনের ক্ষেত্রে এবার এই দূরত্বটা এই অক্ষ বরাবর রয়েছে হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স মানে আন্তঃপারমাণবিক দূরত্ব। এই দূরত্বের নিচে এটা হয় হচ্ছে এর নিচে আর হচ্ছে ছোট করা যায় না, এইদিকে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে যত এই পরমাণু দুটোকে আমরা কাছে নিয়ে আসতে পারবো সেক্ষেত্রে হচ্ছে শক্তি কমতে থাকবে, দুটো পরমাণু সুস্থিত হবে মানে অনুগঠন হবে। তার থেকেও যদি কাছে আনি পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি আরও বেড়ে যাবে, ফলে ব্যাপারটা আরও দুস্থিত হয়ে পড়বে, ফলে পরে আর অনুগঠন হয় না। তার মানে দুটো পরমাণুকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স, একটা ম্যাক্সিমাম কাছে আমরা আনতে পারি, তারপর আর তৈরি হতে পারে না। এই হাইড্রোজেন পরমাণু দুটোকে যখন আমরা কাছে আনতে শুরু করি তখন কি হয়, আস্তে আস্তে হচ্ছে দুটো নতুন আকর্ষণ শুরু হয়, ফলে আস্তে আস্তে এদের মধ্যে হচ্ছে শক্তি কমতে থাকছে। আমরা পরমাণুটাকে কাছে আনছি একটা নির্দিষ্ট দূরত্বের পর, কিন্তু যখন হচ্ছে দুটো পরমাণুর মধ্যে ম্যাক্সিমাম কাছে চলে আসছে মানে এটা 74 পিকোমিটার যখন দূরত্বটা হয়ে গেল, তারপরে কিন্তু এই হাইড্রোজেন নিউক্লিয়াস আর হাইড্রোজেন নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ শুরু হয়। ফলে এরপরে যদি এটাকে কাছে আনি এই বিকর্ষণ এত বাড়তে থাকে যে এই পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সিস্টেমটা অনেক বেড়ে যায়, ফলে এটা ভেঙে বেরিয়ে যেতে পারে। যার ফলে এদের দূরত্ব, এই দুটো হাইড্রোজেন নিউক্লিয়াসের দূরত্ব 74 পিকোমিটার নিচে আর করা যায় না। তাহলে আমরা বলতে পারবো হাইড্রোজেন দুটো নিউক্লিয়াসকে ম্যাক্সিমাম আমরা 74 পিকোমিটার পর্যন্ত কাছে আনতে পারবো। এবার প্রশ্ন হলো হাইড্রোজেন তো গঠন হলো, ভালো হাইড্রোজেন গঠন হয়েছে, কিন্তু হিলিয়াম গঠন হয় না কেন? ভিভিটির কাছে তার উত্তর আছে। হিলিয়াম পরমাণুটা তার দুটো ইলেকট্রন আছে। এবার ঘটনা যে এই হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে, এরা যখন কাছে আসার চেষ্টা করবে তখন এদের মধ্যে নতুন এই নিউক্লিয়াসের সঙ্গে এই দুটো ইলেকট্রনের মানে দুটো নতুন আকর্ষণ, আর এই নিউক্লিয়াসের সঙ্গে এর দুটো ইলেকট্রনের মানে মোট চারটে আকর্ষণ নতুন তৈরি হবে। বিকর্ষণে দেখি, এই ইলেকট্রন বিকর্ষণ, এই ইলেকট্রন বিকর্ষণ মানে দুটো, এদের মধ্যে বিকর্ষণ 3টে, এদের মধ্যে বিকর্ষণ 4টে, তাহলে 4টে বিকর্ষণ তৈরি হচ্ছে, 4টে আকর্ষণ 4টে বিকর্ষণ। উল্টো আমি এবার তার মানে কোনো রকম সুস্থিতি লাভ করছে না, উল্টো যদি কাছে আনা শুরু করি তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে, মানে 5 নম্বর বিকর্ষণটা শুরু হয়ে যাবে। ফলে হিলিয়ামকে যখনই কাছে আনার চেষ্টা করবো হিলিয়াম ভেঙে বেরিয়ে চলে যাবে। এই জন্য হিলিয়াম সবসময় হচ্ছে এক পরমাণুক অবস্থায় মানে পরমাণু অবস্থাতেই থেকে যায়। এবার দেখি আমরা দুটো হাইড্রোজেন পরমাণু কি করে ভিভিটি দিয়ে যুক্ত হয়। এই হাইড্রোজেন পরমাণু, তার সর্বস্থ কক্ষের বিন্যাস হচ্ছে 1s1,
এবার সে হচ্ছে দুটো হাইড্রোজেন পরমাণু নিচ্ছি, দুটো হাইড্রোজেন পরমাণু, এটাও হাইড্রোজেন পরমাণু, এটাও হাইড্রোজেন পরমাণু, এরও 1s1 এরও 1s1, এরা নিজের মধ্যে বন্ধনী কি করছে, এর যদি ইলেকট্রনটা উপরের দিকে থাকে এ নিজের ইলেকট্রনটাকে স্পিনটাকে ঘুরিয়ে নিচের দিকে করে নিচ্ছে, এরা নিজেদের মধ্যে এক বন্ধন তৈরি করছে, তাহলে হচ্ছে এইচ এইচ, এই হচ্ছে হাইড্রোজেনের বন্ধনী। আমরা জানি হাইড্রোজেন দুটো পরমাণুর মধ্যে এক বন্ধনী গঠন হয়। অক্সিজেন বিন্যাস 1s2 2s2 2p4, এই সূত্র কিন্তু বলছে যে মানে রাসায়নিক বন্ধনের জন্য শুধুমাত্র ভ্যালেন্স বন্ড দায়ী, মানে যোজ্যতা কক্ষ দায়ী। এই সূত্রটাই তো যোজ্যতা কক্ষেরই সূত্র, মানে যোজ্যতা কক্ষই রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে অংশগ্রহণ করছে, এই সূত্রের বক্তব্য। তাহলে শুধুমাত্র যোজ্যতা কক্ষটা নিলাম, যোজ্যতা কক্ষ মানে এখানে সেকেন্ড কক্ষ মানে 2s2 2p2, এবার 2s2 2p4 হচ্ছে এর বিন্যাস, তাহলে 2s2 2p4 হচ্ছে ইলেকট্রনগুলো আসছে। এবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটো, তাহলে এর যোজ্যতা 2 দেখাবে। যোজ্যতা ভ্যালেন্স বন্ড থিওরির নিয়মই এই যে সুস্থিত বা হচ্ছে উত্তেজিত অবস্থায় ওদের যোজ্যতা কক্ষে যে কটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার হচ্ছে তার ভ্যালেন্স সংখ্যা, তার যোজ্যতা সংখ্যা, তাহলে এখানে 2 যোজ্যতা দেখাবে। এবার অক্সিজেন, এ যদি আরেকটা অক্সিজেন পরমাণু নিই তাহলে এদের সঙ্গে একটা বন্ধনী করছে, এদের সঙ্গে একটা বন্ধনী করছে, তাহলে অক্সিজেন বন্ধনীটা কিরকম হবে, ও এই ডবল বন্ড ও, আর এই যে 2s এর একটা ইলেকট্রন জোড় রয়ে গেল, 2p এর একটা ইলেকট্রন জোড় রয়ে গেল। এবার ঘটনা হচ্ছে এখানেও তাই রয়েছে, এরও 2s এর ইলেকট্রন জোড়, 2p ইলেকট্রন জোড়, এই হচ্ছে ঘটনা। এবার এইখানে একটা জিনিস যেটা দাঁড়াবে, যেটা আমরা যেটা যদি বলি যে এরকম ঘটনা ঘটছে, এবার এই ইলেকট্রন কিন্তু চাইলে এখান থেকে একটা ইলেকট্রন ওপরে গেলে কিন্তু তাহলে যোজ্যতা বাড়াতে পারে, কিন্তু ঘটনাটা যেটা হলো সেকেন্ড কক্ষ মানে দ্বিতীয় কক্ষের কোনো ডি আর 2s 2pর পরে কোনো ডি অরবিটাল নেই, সেই জন্য অক্সিজেনের কিন্তু যোজ্যতা বাড়ানোর আর ক্ষমতা থাকে না। যদি এখানে 2d থাকতো, মানে কোনো একটা পরমাণু যদি 2d সম্ভব হতো তাহলে কিন্তু এর যোজ্যতা বাড়ানো সম্ভব হতো, যেটা আমরা দেখবো এইখানে প্রশ্ন দেয়, যেটা অক্সিজেনের যোজ্যতা কিন্তু +2 বেশি হয় না, মানে 2 এর বেশি বাড়তে চায় না, কিন্তু সালফারের যোজ্যতা কিন্তু 6 পর্যন্ত দেখায়। কেন দেখায়? একই কারণে, সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ কক্ষ হচ্ছে 3s2 3p4, ফলে 3d যেহেতু থাকে সালফারের যোজ্যতা বাড়ে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ঘটনা যে সালফার যোজ্যতা বাড়ায়টা কি করে। সালফার পরমাণু ক্রমাঙ্ক 16, বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4 3d0, তাহলে ভ্যালেন্স অরবিটাল অথবা ভ্যালেন্স অরবিটাল বা যোজ্যতা কক্ষ হচ্ছে 3s2 3p4 3d0, তাই লিখেছি। এখানে সর্বোচ্চ কক্ষে ইলেকট্রন জোড় কটা, দুটো, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা, তাহলে এইভাবে হচ্ছে, তো আমার ও যোজ্যতা দেখাবে 2। কোথায় দেখাবে? যদি এর সঙ্গে দুই দিকে দুটো হাইড্রোজেন যুক্ত করে দিই তাহলে এটা দেখতে পাওয়া যাবে হচ্ছে H2S, যে ক্ষেত্রে যোজ্যতা 2 আমরা দেখতে পাই H2S এর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন, যদি এই 2p এর একটা ইলেকট্রনকে যদি আমরা ডিতে পাঠিয়ে দিই, মানে শক্তি দিয়ে, এবার কি করলাম, শক্তি দিয়ে 2p এই 3p শক্তি দিয়ে আমরা 2p না 3p এর একটা 3p অরবিটাল আর হচ্ছে 3d অরবিটালে যদি শক্তি সমান করে দিই তাহলে সমান শক্তি হয়ে গেলে কি ঘটবে, সমান শক্তি হয়ে গেলে হুন্ডের সূত্র কাজ করে, অর্থাৎ 3p আর 3d যদি সমান শক্তিতে হয়ে যায় তাহলে হুন্ডের সূত্র অনুযায়ী সবাই একটা করে ফিল আপ হবে, তাহলে এই জন্য এই ইলেকট্রনটা গিয়ে এখানে চলে আসবে, তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 4টে, তখন সালফার হচ্ছে 4টে তখন সালফার হচ্ছে 4 যোজ্যতা দেখাবে, যেটা এই জিনিসটা যখন গঠন করা হচ্ছে যদি আমরা দেখি 4 যোজ্যতা দেখাবে, তেমন হচ্ছে HCl4 গঠন করতে পারে। এখানে এই 3s ইলেকট্রন জোড়টা থেকেই যায়, এই H2S এর ক্ষেত্রে যেমন দুটো ইলেকট্রন জোড় 3s আর একটা 3p ইলেকট্রন জোড় থেকে যায়। এবার চলে আসবে হচ্ছে যদি এই 3s ইলেকট্রনটাকে যদি আমরা এখানে পাঠিয়ে দিতে পারি, মানে কি করলাম, বা শক্তিটা এত শক্তি দিলাম যে 3s 3p 3d সব শক্তি সমান হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে, 3s এর একটা ইলেকট্রন উঠে 3d তে চলে আসবে। এই যদি এটা হয় তাহলে ইলেকট্রন জোড় মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে দাঁড়াবে হচ্ছে 3 4 আর 2 6টা, তাহলে 6টা দেখাবে হচ্ছে যোজ্যতা। SF6 হচ্ছে এই যৌগটা যখন SF6 হয় তখন এরকম যোজ্যতা দেখায়। এখন ঘটনা যখন দেখাবে তাহলে এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে একটা বন্ধনী হবে হচ্ছে 3s এর সঙ্গে, 3টে হবে 3p এর সঙ্গে, 2টো হবে 3d এর সঙ্গে, তার মানে বন্ধনী যেগুলো তৈরি হবে যদি SF6 এর নিই, SF6 এ 6টা SF বন্ড প্রত্যেকটা আলাদা আলাদা হবে, প্রত্যেকটা বন্ডের দৈর্ঘ্য আলাদা, বন্ধনীর শক্তি আলাদা, সব আলাদা, কিন্তু বাস্তবে যখন আমরা দেখতে চাই দেখি প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট। এর কারণ কি দেখাবো, জলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে, দুটো OH বন্ড আছে, তাহলে এবার আমি যদি ধরি দুটো OH বন্ড যদি যদি p ক্যারেক্টার থাকে, মানে p অরবিটাল যদি দুটো বন্ড করে, আমরা জানি এই একটা p অরবিটাল যদি এরকম ভাবে থাকে আর একটা p অরবিটাল নিজেদের মধ্যে হচ্ছে এরকম মাঝের কোণ 90 ডিগ্রি, তাহলে এই বন্ড দুটোর মাঝের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, কিন্তু বাস্তবে দেখা যায় মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 104 ডিগ্রি হয়। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যার কিছু থাকে না। এই জন্য তখনকার দিনে হচ্ছে যেটা করেছিল বিজ্ঞানী স্ল্যাটার বললেন যে যখন আমি শক্তি দিয়ে পরমাণুর যে কক্ষগুলোকে একই সমশক্তিতে নিয়ে আসছি তখন কক্ষগুলোর মধ্যে যে ইলেকট্রনের স্থান পরিবর্তন হয়, একটু আগে আমরা দেখলাম
শুধু তাই ঘটছে না, কক্ষগুলো নিজেদের মধ্যে মিশে যাচ্ছে, মিশে গিয়ে একটা মিশ্রিত কক্ষ তৈরি হচ্ছে। এই বিভিন্ন কক্ষকের, বিভিন্ন পারমাণবিক কক্ষকের মিশ্রণ এই ধর্মটাকে বা এই ঘটনাটার নাম হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডেশনটা কিভাবে হবে? বিভিন্ন রকম হাইব্রিডেশন হতে পারে। বিভিন্ন রকম অরবিটাল যারা হচ্ছে হাইব্রিডেশনে অংশগ্রহণ করছে তাদের নাম অনুযায়ী হচ্ছে বিভিন্ন রকম হাইব্রিডেশন হয়। তার আগে আমরা হাইব্রিডেশন শুরুর আগে আমরা একটু হচ্ছে বিভিন্ন রকম বন্ধনীটা দেখে নেব। কি দুটো অরবিটালের ওভারল্যাপ আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এরকম হেড টু হেড ওভারল্যাপ হয়, দুটো অরবিটাল এরকম মুখোমুখি এরকম ওভারল্যাপ হয়ে গেল। এই ওভারল্যাপগুলোতে যে বন্ড তৈরি হয় তাকে নাম হচ্ছে সিগমা বন্ড বা সিগমা বন্ধনী। এস এস অরবিটাল নিজের মধ্যে সিগমা বন্ড করতে পারে, যেমন এরকম দুটো এস অরবিটাল নিজের মধ্যে সিগমা বন্ড করেছে, মুখোমুখি এরকম ওভারল্যাপ হয়েছে। এস অরবিটাল পি অরবিটাল নিজের মধ্যে সিগমা বন্ড করতে পারে, একটা এস অরবিটালের মধ্যে পি অরবিটাল ওভারল্যাপ করেছে। ওভারল্যাপ করার শর্ত হচ্ছে এদের দুজনের হচ্ছে সিমেট্রি ম্যাচ করতে হবে। যদি অপোজিট সিমেট্রি হয় প্লাস মাইনাস হয় তাহলে কিন্তু ওভারল্যাপ করবে না, উল্টো দূরে সরে যাবে। এখানেও তাই সিমেট্রি ম্যাচ করতে হবে, এখানেও তাই। যদি সিমেট্রি ম্যাচ করে তাহলেই ওভারল্যাপ হবে, উল্টোটা নিলে ওভারল্যাপ হতো না। এবার ওভারল্যাপ মানে কি? মানে দুটো ইলেকট্রন মেঘ নিজেদের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে এখানে যেমন ঘটেছে, এখানে একটা ইলেকট্রন মেঘ আছে, এখানে একটা ইলেকট্রন মেঘ আলাদা আলাদা ছিল, যখন কাছাকাছি এসছে এই অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেড়ে গেল, এই বাদবাকি অঞ্চলগুলোতে আস্তে আস্তে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে গেল। এই যে মাঝখানটা যে অভিলপন অঞ্চল বা যে অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেড়ে গেছে সেটা হচ্ছে বন্ধন হিসেবে কাজ করছে। এই হচ্ছে ভিভিটি অনুযায়ী সমযোজী বন্ধনের ব্যাখ্যা। মানে সমযোজী বন্ধন কি? সেটা হচ্ছে এই কোনো একটা নির্দিষ্ট দুটো পরমাণুর মাঝখানের মধ্যবর্তী অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব যে বেড়ে যাচ্ছে, এই ঘনত্ব বেড়ে যাওয়াটাকে বলতে হচ্ছে এখানে সমযোজী বন্ধন। তাহলে এই টাইপের যেখানে হচ্ছে যে বন্ধনীতে আন্তঃনিউক্লিয় যে মানে দূরত্বটা, সেই দূরত্বের মধ্যবর্তী স্থানে হচ্ছে যদি ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় তাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ড। এছাড়া এক ধরনের বন্ড আছে তার নাম হচ্ছে পাই বন্ড। পাই বন্ডের ক্ষেত্রে দুটো পি অরবিটাল এরকম পাশাপাশি আসে এবং পাশাপাশি অবস্থা যদি এদের সিমেট্রি ম্যাচ করে যায়, মানে প্লাস প্লাস সিমেট্রি উপরে মাইনাস মাইনাস সিমেট্রি এরকম নিচে যদি থাকে, মানে দুটো সিমেট্রি যদি সেম ম্যাচ করে যায় তাহলে এই দিকে হচ্ছে এভাবে অরবিটাল দুটো নিজেদের কাছে আসবে এবং এই জায়গায় হচ্ছে এরা নিজেদের মধ্যে একটা ওভারল্যাপ রিজিয়ন তৈরি করবে। এই যে ওভারল্যাপ রিজিয়নটা তৈরি করলো, এখানে ওভারল্যাপ রিজিয়নটা কিন্তু মানে ইন্টারনিউক্লিয়ার যে ডিস্টেন্স তার দুপাশে ঘটে এবং দুপাশে ঘটে এবং ওভারল্যাপ যে জায়গাটা, অভিলেপন যে এরিয়াটা, অভিলেপন যে অঞ্চলটা কিন্তু সিগমা বন্ডের ক্ষেত্রে খুব কম বেশি হয়, যেটা এগুলোকে বলে পাই বন্ড। এই পাই বন্ডের ক্ষেত্রে ওভারল্যাপ রিজিয়নটা কিন্তু খুব কম, পাশাপাশি খুব সামান্য ওভারল্যাপ হয়, যার জন্য কি হয় একটা বন্ধনীর ক্ষেত্রে যখন সিগমা আর পাই একসাথে রয়েছে, একাধিক বন্ধনী আছে একটা যৌগ বা একটা মৌলের মধ্যে, দুটো পরমাণুর মধ্যে যদি একাধিক বন্ধনী আছে, মানে সিগমাও আছে পাইও আছে, তাকে উত্তাপ দিলে প্রথমে পাই ভেঙে যায়, কারণ পাই বেশি দুর্বল প্রকৃতির বন্ধনী হচ্ছে। কারণ হচ্ছে পাইয়ের হচ্ছে ওভারল্যাপ ইন্টিগ্রাল বা অভিলেপন অঞ্চল কম, সিগমার তুলনায় সিগমা অনেকটাই বেশি, সেজন্য সিগমা বন্ড পরে ভাঙে, আগে হচ্ছে পাই বন্ড ভাঙে। পাই বন্ডকে ভাঙতে কম শক্তি দিতে হয় আর সিগমা বন্ডকে ভাঙতে বেশি শক্তি দিতে হয়। দুটো নাইট্রোজেন পরমাণু যখন এদের মধ্যে যুক্ত হয়ে নাইট্রোজেন অণু তৈরি করে তখন কিভাবে হয় আমরা এই বিবিটি দিয়ে বলতে পারি, বা এখানে সিগমা বন্ড পাই বন্ডের ব্যাপারটা আমরা বলতে পারি। নাইট্রোজেনের হচ্ছে এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস 1:2:2p3, কারণ ওর 7টা ইলেকট্রন আছে। তাহলে যোজ্যতা কক্ষ মানে 2:2p3 হচ্ছে ইলেকট্রনের রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করছে, 2:2p3। এবার এটাও 2:2p3। এর মধ্যে প্রথমটা হচ্ছে সিগমা বন্ড তৈরি করছে, বাকি দুটো হচ্ছে পাই বন্ড তৈরি করছে। তাহলে প্রথমটা এই লাল দিয়ে আমি সিগমা বন্ড দেখানোর চেষ্টা করেছি, দুটো পাই বন্ড থাকছে, আর এই 2s ইলেকট্রন দুটো হচ্ছে দু সাইডে প্রতিটা নাইট্রোজেনের উপরে রয়ে গেছে। এরপর আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে যে এই বন্ধনীগুলো হওয়ার পর এই যে বন্ধনীতে যে অরবিটালের মধ্যে ইলেকট্রন রয়েছে সেই অরবিটালটা তার শর্তটা হারিয়ে ফেলছে। মানে পরমাণুর মধ্যে যে অরবিটাল রয়েছে, মানে 2s অরবিটালটা 2s রয়েছে না, 3s আর 3s রইল না। এই অরবিটালগুলো নিজেদের মধ্যে একসাথে মিলিত হয়ে একটা নতুন ধরনের অরবিটাল তৈরি করছে, যেটা আমরা একটু আগে জানলাম। সেটাকে আমরা এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংকরায়ন। এবার আমরা এই সংকরায়নটা পড়বো এবং সংকরায়নের ফলে কি কি অরবিটাল তৈরি হয় বা সংকরায়ন কিরকম টাইপের সেই ব্যাপারটা পড়বো। এবার আমরা দেখাচ্ছি যে সংকরায়ন ব্যাপারটা আমরা কার্বন দিয়ে করব, কারণ এই সংকরায়নটা কার্বন দিয়ে করলেও সবারটাই শেখা হয়ে যাবে একসাথে, কিন্তু কার্বন দিয়ে করলে অর্গানিক কেমিস্ট্রিতে বা জৈব রসায়নে আমাদের হচ্ছে সংকরায়নটা যখন বুঝবো তখন দেখবো এই ব্যাপারটা আমাদের কাজে লেগে যাবে। কার্বন সর্বস্থ কক্ষে যদি মোট বিন্যাস হচ্ছে 1:2:2p2 আর সর্বস্থ কক্ষে বিন্যাস হচ্ছে 2:2p2। এখানে 2s2 আর 2p2 আমি 2s এর থেকে 2p একটু এনার্জি বেশি দিয়ে লিখেছি, কারণ অ্যাকচুয়ালি সেভাবেই হওয়া উচিত। 2s এর থেকে 2p শক্তিটা একটু বেশি, সেখানে 2s এর উপরে 2p আছে, এই শক্তিটা একটু বেশি আছে বলেই এখানে দুটো ইলেকট্রন থাকা সত্ত্বেও আর এখানে দুটো ইলেকট্রন অযুগ্ম রয়েছে, এখানে দুটো ইলেকট্রন যুগ্ম রয়েছে, অথচ এই যুগ্ম একটা ইলেকট্রন কিন্তু এখানে উঠে যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের কার্বনের হচ্ছে ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট।
এটাকে শক্তি দিয়ে যখন হচ্ছে আমরা এক্সাইটেড স্টেটে আনছি বা উত্তেজিত শক্তি স্তরে আনছি, তখন 2s2p এনার্জি সেম হয়ে যাচ্ছে। তখন এই ইলেকট্রনটা হচ্ছে হুন্ডের সূত্র অনুযায়ী এরকম জোর না থেকে হচ্ছে সব কারাকে সিঙ্গলি ফিল আপ করে দিচ্ছে, কার্বনের কাছে 4টে অযুগ্ম ইলেকট্রন হয়ে যাচ্ছে, কার্বন 4 যোজ্যতা দেখাচ্ছে। তাহলে এই যে ছবিটা, এই ছবি দিয়ে কিন্তু মানে আমরা কিন্তু কার্বনের 2 যোজ্যতা বোঝাতে পারি, 4 যোজ্যতা বোঝার উপায় ছিল না, কারণ এখানে 2টো অযুগ্ম ইলেকট্রন আছে। কিন্তু আমরা জানি কার্বনের মিথেন থেকে শুরু করে কার্বন কেমিস্ট্রি পুরো দাঁড়িয়ে আছে কার্বনের 4 যোজ্যতার উপরে। তাহলে কার্বনের 4 যোজ্যতা কি করে, এইটা দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারবো না, আমরা এই উত্তেজিত শক্তি স্তর দিয়ে ব্যাখ্যা দিতে পারবো। এবার ঘটনা হচ্ছে এই উত্তেজিত অবস্থায় দেখা গেল মিথেন তৈরি হলো, 4টে কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন দিয়ে 4টে বন্ধনী তৈরি হলো। তাহলে এখানে কিরকম বন্ধনী হবে, হাইড্রোজেন 1s এর সঙ্গে কার্বনের 2p'র 3টে বন্ধনী, 2px 2py 2pz এর সঙ্গে হচ্ছে 3টে হাইড্রোজেনের, আর একটা হবে কার্বনের 2s এর সঙ্গে হাইড্রোজেনের 1s এর, এই মোট 4 ধরনের 4টে বন্ধনী হবে। এবার ঘটনা হলো এর মধ্যে 3টে হবে হচ্ছে 2p1 কার্বন 2p হাইড্রোজেন 1s বন্ধনী, আর একটা হবে হচ্ছে কার্বন 2s হাইড্রোজেন 1s বন্ধনী। এবার ঘটনাটা হচ্ছে তাহলে 2 ধরনের বন্ধনী হচ্ছে মিথেনের মধ্যে আছে, কিন্তু বাস্তবে যখন দেখবো তখন আমরা দেখতে পাবো যে মিথেনের ক্ষেত্রে প্রত্যেকটা বন্ড সেম ডিস্টেন্স থাকে, বন্ড লেন্থ সেম, বন্ড ভাঙতে যে এনার্জি মানে বন্ড এনার্জি সেম, মাঝে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট প্রত্যেকটা সেম। তার মানে কার্বনের প্রতিটা হাইড্রোজেন সমতুল্য। এই সমতুল্যতার ব্যাখ্যা কিন্তু এই ছবি দিয়ে দেওয়া যায় না। সমতুল্যতার ব্যাখ্যা দিতে গেলে আমাদের কি বলতে হবে, সংকরায়ন। সংকরায়ন মানে কি, এখানে এই 2s আর 2p এই অরবিটালগুলো নিজেদের মধ্যে মিশে যাচ্ছে, মিশে গিয়ে একটা নতুন টাইপের অরবিটাল উৎপন্ন করছে, যার নাম হচ্ছে সংকর অরবিটাল। কিরকম টাইপের, এই সংকর অরবিটাল। কার্বনের এই এক্সাইটেড স্টেটের বা উত্তেজিত স্তরের ইলেকট্রনগুলো এই প্রত্যেকটা কক্ষ আছে 2s আর 3টে 2p, এরা সবাই মিলিত হয়ে গেল, মিলিত হয়ে যে অরবিটালটা তৈরি করলো সেটা 4টে অরবিটাল মিলিত হয়ে তৈরি করলো sp3 অরবিটাল। কি করে sp3, একটা s অরবিটাল 3টে p অরবিটাল মিলে হচ্ছে sp3 অরবিটাল। এবার এই অরবিটালগুলো কিন্তু 2 ধরনের অরবিটাল মিলে কিন্তু 4টে অরবিটাল তৈরি হচ্ছে। এই অরবিটালগুলোর মধ্যে কিছুটা s ধর্ম রইলো, কিছুটা p ধর্ম রইলো, কিন্তু এই অরবিটালগুলো কোনোটাই s অরবিটাল রইলো না, কোনোটাই p অরবিটাল রইলো না, এই জন্য এরা মিশে তৈরি করলো সব আলাদা ধরনের অরবিটাল। 4টে ঢুকেছিল হাইব্রিডেশনে, 4টে অরবিটাল, 1 2 3 4 বেরোলো 4টে অরবিটাল। এবার দেখা গেল ধরে গেল এটা একটা s অরবিটাল, এটা একটা p অরবিটাল, এর হচ্ছে সিমেট্রি ম্যাচ করলো, এরা নিজেদের মধ্যে ওভারল্যাপ করে সংকরায়ন হলো। সংকরায়ন বা হাইব্রিডেশন হওয়ার পর কি হলো, এই অরবিটালটা এর মধ্যে ঢুকে যাওয়ার ফলে এরকম মোটা হয়ে গেল, আর এই অরবিটালের পার্টটা, এই নেগেটিভ পার্টটা অনেক কমে গেল। আমরা নেগেটিভ পার্টটাকে দেখালামই না, যদি মনে করি যে নেগেটিভ পার্টটা আমরা নেগলেক্ট করে বেরিয়ে গেলাম, তাহলে একটা অরবিটাল এরকম টাইপের দেখতে হবে, এরকম 4টে অরবিটাল তৈরি করবে। 4টে অরবিটাল নিজেদের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল ডিস্টেন্স রাখবে 109 ডিগ্রি 28 মিনিট, যেটা হচ্ছে সমচতুস্থলকের হচ্ছে আসল মাঝের মানে দুটো বন্ডের মাঝের কোণ হয়। তো এখানে এরকম টাইপের হবে। তাহলে এই মিথেন যখন তৈরি হয় এরকম 4টে sp3 অরবিটাল থাকে, 4টে sp3 অরবিটাল একটা করে ইলেকট্রন থাকে, এর সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। তাহলে এবার কিন্তু আর কোনো বন্ড কোনো বন্ড p রইল না, 4টে sp3 অরবিটাল, এবং তার সঙ্গে প্রত্যেকটা বন্ডের সঙ্গে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। হাইড্রোজেন তার ইলেকট্রন দিয়ে যুক্ত হচ্ছে, যখন এরকম চারদিকে 4টে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই হচ্ছে মিথেনের স্ট্রাকচার, মাঝেরও কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকটা হাইড্রোজেন হচ্ছে সমতুল্য। এটা শুধু কার্বনের ক্ষেত্রে না, মোটেও না, অ্যামোনিয়া NH3, এখানে হচ্ছে এমন নাইট্রোজেনের হচ্ছে sp3 সংকরায়িত হবে, যেখানে নাইট্রোজেনের হচ্ছে একটা sp3 অরবিটালে একটা হচ্ছে ইলেকট্রন জোড় থাকবে, আর তিনটে sp3 অরবিটালে হচ্ছে 3টে হাইড্রোজেন থাকবে। জলের ক্ষেত্রে অক্সিজেনের sp3 সংকরায়ন, যেখানে 2টো sp3 অরবিটালে দুটো বন্ড থাকে, আর 2টো sp3 অরবিটালে ইলেকট্রন জোড় আছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সংকরায়ন। এইটুকু আছে, মানে আমরা এই এক্সাইটেড স্টেটে এসেছে, এবার আমরা সংকরায়ন এরকম 4টে অরবিটাল আসলো না, মানে sp3 হলো না, এবার আসলো হচ্ছে মাত্র 3টে অরবিটাল। এই সংকরায়নটার নাম হবে হচ্ছে ঠিক আগের মতো, একটা s 2টো p, এই জন্য সংকরায়নটার নাম sp2 সংকরায়ন। sp2 সংকরায়ন কি ব্যাপার, sp2 সংকরায়নে কার্বন তার 2s আছে 2p আছে, জাস্ট এবার 2p দুটো ইলেকট্রন বা 2p দুটো অরবিটাল তার ইলেকট্রন সহ হচ্ছে সংকরায়নে ঢুকলো, বাকি একটা অরবিটাল যেটা ধরা গেল সেটা 2pz, এটা আসলোই না সংকরায়নে। তাহলে কি হলো, যেহেতু 3টে অরবিটাল সংকরায়নে ঢুকলো, তাহলে 3টে অরবিটাল সংকরায়ন থেকে বেরোবে, মানে 3টে অরবিটাল বেরোলো। যেহেতু 3টে অরবিটাল এসছে s একটা 2টো p মিলে এই 3টে অরবিটালের নাম বা যেহেতু সংকরায়ন অনুযায়ী হবে sp2 অরবিটাল। এবার
একটা আনহাইব্রিডাইজ পি অরবিটাল কিন্তু পি ঢাকা সেটা পিজেড সেটা পড়ে রইল। তাহলে কীরকম দেখতে হবে, এরকম একটা ট্রায়াঙ্গুলার প্লেন, একটা যদি একটা প্লেন নিই, প্লেনের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ টাইপের কল্পনা করি, তাহলে 3 কোণায় 3টে এরকম অরবিটাল, 3 মুখে 3টে অরবিটাল হয়ে থাকবে, তার মধ্যে একটা করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আর এই প্লেনটার ওপর নিচে যে অরবিটালটা, ওপর নিচে একটা পি অরবিটাল থাকবে, পি অরবিটালটার মধ্যে মানে আনহাইব্রিডাইজ পি অরবিটালটার মধ্যে ইলেকট্রনটা থেকে যাবে, এই ইলেকট্রনটা। এবার এরা নিজেদের মধ্যে কীরকম বন্ধন করবে, দুটো কার্বন এরকম যদি গেল এই মাঝখানে যে কার্বন অ্যাটম আছে, দুটো কার্বন নিজেদের মধ্যে একটা করে sp2 অরবিটাল দিয়ে একটা সিগমা বন্ড করলো, বাকি দুটো sp2 অরবিটাল দিয়ে দুটো হাইড্রোজেনের সঙ্গে করে বন্ড করে নিল। এবার যে পি অরবিটালটা উপরে রইলো, এই পি অরবিটালটা ইলেকট্রনটাকে এরা হচ্ছে সবসময়, এবার এই সিগমা বন্ড নিজেদের মধ্যে এরকম রোটেট করতে পারে, এরকম রোটেট করতে পারে, ঘুরতে পারে, এরকম উল্টো ঘুরে গিয়ে স্পিনটাকে রোটেট করে, মানে স্পিনটাকে উল্টো করে নেয়, নিয়ে এবার নিজেদের মধ্যে যখন এই স্পিনটা উল্টো হয়ে গেল, এবার নিজেদের মধ্যে ওভারল্যাপ করে নিতে পারে। এবার পি অরবিটাল ওভারল্যাপ করতে গেলে আমাদের অনেক কাছে আনতে হয়, ওই জন্য আমরা ওরকম ওভারল্যাপ করে কাছে নেয় না, এরকম দুটো দাগ দিয়ে দিলাম, দুটো দাগ দিয়ে বন্ডিং দেখালো। তাহলে এই ইথিলিনের ক্ষেত্রে মানে CH211CH2 এর ক্ষেত্রে এরকম এই কার্বনগুলো সব sp2 সংকরায়িত হয়, মানে ডবল বন্ডের কার্বন দুটো দুপাশ থেকে সব sp2 সংকরায়িত হয়। এবার প্রথম এই বন্ড দুটোর মধ্যে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, যে কোনো একটা আমরা ধরলাম, প্রথমটা এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড। এরপরে আমরা যে সংকরণটা পড়ছি সে সংকরণটা হচ্ছে sp সংকরায়ন, মানে এবার আমরা জাস্ট একটা পি অরবিটালকে নিলাম। এর পরবর্তী সংকরায়ন আমরা ভাববো শুধু এস একা একা কোনো সংকরায়ন হবে না, তাহলে এস আর পি মানে নিম্নপক্ষে একটা পি তো নিতেই হবে, এস আর পি মিলে একটা সংকরায়ন করলাম যেটা হচ্ছে এসপি, দুটো অরবিটাল সংকরায়নে ঢুকলো, তাহলে দুটো অরবিটাল সংকরায়ন থেকে বেরোবে এসপি সংকরায়ন, আর দুটো পি মানে 2p ধরা গেল, 2p ওয়াই আর 2p জেড সংকরায়নের মধ্যে থেকে বাইরে রইলো, মানে অসংকরায়িত অবস্থায় রয়ে গেল, এই হচ্ছে পি ওয়াই পি জেড। তাহলে এই দুটো হচ্ছে, এখানে যদি কার্বন হচ্ছে এরকম সংকরায়িত অবস্থায় আসে, এই হচ্ছে এই একটা sp2 অরবিটাল আর এই একটা sp2 অরবিটাল, দুটো sp2 অরবিটাল লিনিয়ারলি বা সরলরৈখিকভাবে দুদিকে থাকবে, আর পি জেডটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে পি ওয়াইটা রয়েছে। এবার কখন দেখবো আমরা এই দুটো হচ্ছে sp সংকরায়িত। এবার আমরা কখন দেখবো sp সংকরায়িত, মনে রাখতে হবে ট্রিপল বন্ড যদি হয়, কার্বন কার্বন ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডের দুদিকের কার্বনগুলো সবসময় হচ্ছে sp সংকরায়িত হয়। যেমন এখানে এই কার্বনটা হচ্ছে sp সংকরায়িত, এই কার্বনটা sp সংকরায়িত, একটা sp সংকরায়িত অরবিটাল দিয়ে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে, এও একটা sp সংকরায়িত অরবিটাল দিয়ে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে, আর কি দুটো sp সংকরায়িত বন্ড ওরা মানে দুটো অরবিটাল মিলে নিজেদের মধ্যে বন্ড করেছে। এই অবস্থায় ওদের মধ্যে একটা pz এর রয়েছে ইলেকট্রন, দুটো pz ইলেকট্রন নিজেদের মধ্যে ওভারল্যাপ করে নিচ্ছে, py এর একটা করে ইলেকট্রন আছে, সেই py নিজেদের মধ্যে ওভারল্যাপ করে নিচ্ছে, এইভাবে হচ্ছে অ্যাসিটিলিন স্ট্রাকচার বানাচ্ছে, যেখানে একটা সিগমা বন্ড, বাকি দুটো পাই বন্ড। মনে রাখতে হবে দুটো পরমাণুর মধ্যে সবসময় একটাই সিগমা বন্ড হবে, পাই মাল্টি হতে পারে, মানে একাধিক পাই বন্ড গঠন করতে পারে, কিন্তু সিগমা বন্ড একটাই ঘটবে। এই যে সংকরায়নটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে sp সংকরায়ন। এবার এই sp সংকরায়ন আমরা পড়ার পর এখন পর্যন্ত কার্বনের যে সংকরায়নগুলো দেখলাম এস আর পিতে সীমাবদ্ধ ছিল, কারণ ডি অরবিটাল কার্বনের ক্ষেত্রে থাকে না। কিন্তু এবার আমরা আসবো যেটা, যে ডি অরবিটাল যদি থাকে কি নেব, প্রথম আমরা ফসফরাস কিনি, ফসফরাসের মধ্যে ডি অরবিটাল আছে, তাহলে ডি অরবিটাল থাকলে কি কি সংকরায়িত হতে পারে। এবার আমরা পড়বো ফসফরাসের ক্ষেত্রে। ফসফরাস যেমন PCl5 তৈরি করে, PCl5 এর ক্ষেত্রে কি ফসফরাসের 5টা যোজ্যতা লাগবে। ফসফরাস ইলেকট্রন যদি বিন্যাস করি 15টা ইলেকট্রন, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 15, 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে বিন্যাস হচ্ছে 3s2 3p3, সর্বোচ্চ কক্ষে 3 ইলেকট্রন, 3 যোজ্যতা ম্যাক্সিমাম দেখাতে পারে। সেই অনুযায়ী ফসফরাস যদি দেখায়, ফসফরাস হচ্ছে ফসফিন দেখাতে পারে, pH3 ফসফিন দেখাতে পারে, কিন্তু ফসফিন দেখানো নয় সম্ভব, কিন্তু PCl5 কি করে দেখাবে, ফসফিন কি করে দেখাবে, ফসফিন দেখাবে আমরা যদি সংকরায়নের কথা ভাবি, তাহলে হচ্ছে এই এস আর পি সব সমশক্তি সম্পন্ন হয়ে গেল, শেষ আর পি যদি সমশক্তি স্তরে চলে আসে, তাহলে এই ইলেকট্রন জোটটা এরকম অবস্থাতেই রইল। 3d কিন্তু যোজ্যতায় আসলো, মানে 3d কিন্তু সংকরায়নে আসলো না, শুধুমাত্র 3s আর 3p আসলো। তাহলে কি কি অরবিটাল আসলো, 3s একটা, 3p 3টে, মোট তাহলে sp3 সংকরায়ন। এই অবস্থায় হচ্ছে 3টে হাইড্রোজেন এর সঙ্গে বন্ড হয়ে gel, এই হচ্ছে ফসফরাসের বন্ডিং, pH3 একটা ইলেকট্রন পেয়ার একটা sp3 অরবিটালে থেকে গেল। এবার যদি হয় এমন যে আমরা 3dটাকে শক্তি দিয়ে যদি এই অরবিটালগুলোকে 3d সমান শক্তি স্তরে এনে দিই, তাহলে একটা ইলেকট্রন এখান থেকে গিয়ে 3dতে চলে যাবে, তাহলে একটা 3d অরবিটাল সংকরায়নে ঢুকে যাবে, সেক্ষেত্রে কি হবে, 5টা অযুগ্ম ইলেকট্রন হয়ে যাবে।
তাহলে এই সংকরানটা কি এস, 3টে পি, P3 আর ডি, এই হচ্ছে 5টা PCl5 গঠন হচ্ছে। তাহলে এভাবে আমরা সংকরায়ন বের করতে পারি। মানে আমাদের খুশি, আমাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে, যে কটা বন্ধনে লাগছে সে কটা অযুগ্ম ইলেকট্রন আমরা কি করতে পারি ওই কক্ষে, মানে আমরা যদি যেমন থার্ড সেল নিই তাহলে 3s3p3d তে তুলে দিতে পারি। ইলেকট্রনটাকে কখনোই কিন্তু 3s3p3d থেকে 4s তুলে দিতে পারবো না, ওটা অনেকটা শক্তির পার্থক্য হয়েছে, এটা সম্ভব হয় না। কিন্তু 3s3p ইলেকট্রনকে আমরা তুলে 3d তে দিতেই পারি। এভাবে আমরা প্রত্যেকের মানে যোজ্যতাগুলো ব্যাখ্যা করতে পারি। আয়োডিনের ক্ষেত্রে বিভিন্ন রকম বিন্যাস দেখাবে, আয়োডিনের ক্ষেত্রে 7 পর্যন্ত যোজ্যতা দেখাতে পারি, ব্যাখ্যা করতে পারবো। যেহেতু কোনো 3d অরবিটাল নেই বা কোনো যেহেতু 2d তে অরবিটাল হয়ও না, অক্সিজেন যেহেতু কোনো d অরবিটাল নেই সেহেতু অক্সিজেন হচ্ছে তার যোজ্যতাকে বাড়াতে পারে না, কিন্তু সালফার কিন্তু যোজ্যতাকে বাড়াতে পারে। সালফারের সাধারণ বিন্যাস হচ্ছে 1:2:2p6 আর সর্ববহিষ্ঠ কক্ষের বিন্যাস হবে 3:3p4 3d0। তাহলে এই সর্ববহিষ্ঠ কক্ষটা দিয়ে হচ্ছে ওদের যোজ্যতা বা এই ব্যবহার করা হবে। তাহলে 3s2 3p4। এবার এখানে 3p4 এ দুটো ইলেকট্রন আছে, দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এই তার যোজ্যতা হবে। এবার কি করে যদি এই সবকটা হচ্ছে সংকরায়নে চলে আসে তাহলে হবে হচ্ছে sp3 সংকরায়ন, যেখানে দুটো sp3 অরবিটালের মধ্যে হচ্ছে দুটো ইলেকট্রন জোড় রয়েছে আর একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই অযুগ্ম ইলেকট্রন যদি দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে তাহলে H2s তৈরি হবে, যেখানে H2s এর সালফারের মাথায় কিন্তু দুটো ইলেকট্রন জোড় থেকে যাবে। এবার এই ইলেকট্রনটা যদি ওখানে তুলে দেয়, মানে একটা ডিতে তুলে দেয়, তাহলে তার যোজ্যতা হচ্ছে 1 2 3 আর এখানে 4 SF4 এই জিনিস তৈরি করে বা SCl4 এরকম হতে পারে। আরেকটা যোজ্যতা যদি ইলেকট্রন যদি এখানে তুলে দেয়, মোট ইলেকট্রনের সংখ্যা হয়ে দাঁড়াবে হচ্ছে 6, তাহলে এখানে 6 যোজ্যতা দেখাবে। তাহলে যদি এইটা তুলে দেয় এখানে তাহলে হবে sp3d, আর যদি আরেকটা ইলেকট্রন এখানে তুলে দেয় তাহলে হবে sp3d2। সালফারের যদি এটা যদি সালফার হয়, সালফারের যদি এই ইলেকট্রনটা এখানে আসে তাহলে কি হবে, 1 2 3 4 5টা কক্ষ লাগবে, ডি থেকে একটা কক্ষ টেনে নিল, তাহলে ডিতে রয়ে গেল 4টে, হয়ে গেল হচ্ছে sp3d। এই এর ক্ষেত্রে 4টা অযুগ্ম ইলেকট্রন, 4 যোজ্যতা দেখাবে সালফার। আবার যদি এই ইলেকট্রনটা যদি এখানে চলে যায়, মানে হচ্ছে যদি আরেকটা ডি এর কক্ষ টেনে নেয় তাহলে ডি এর পরে থাকবে 3টে, তাহলে হয়ে যাবে হচ্ছে sp3d2, মানে হচ্ছে 3টে আর 3টে 6টা কক্ষ এবং 6টা অযুগ্ম ইলেকট্রন হয়ে যাবে। এবং সেই 6টা অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে 6টা পরমাণু যুক্ত হবে SF6 তারপরে যদি এখানে 6টা ফ্লুরিন এর ভাবে প্রত্যেকটা ফ্লুরিন একটা করে যুক্ত হয়ে যায় তাহলে হবে হচ্ছে SF6 এই গঠনটা তৈরি করবে। এভাবে প্রতিটা যৌগের ক্ষেত্রে আমরা সংকরায়ন বের করতে পারি। এভাবেও সংকরায়ন বের করা সম্ভব। এছাড়া একটা রাস্তা আছে, সেটা হচ্ছে একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা সংকরায়ন এক লাইনে বের করতে পারি। সংকরায়ন বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখবো, H = হাফ প্যাকেটের মধ্যে V + x - C + A। V কি? V হচ্ছে কোনোটা পরমাণু যে পরমাণুটা দেবে সেই কেন্দ্রীয় পরমাণুটার যে যৌগটা দিল যা বের করতে হবে সেই কেন্দ্রীয় পরমাণুটার যোজ্যতা কক্ষে কত ইলেকট্রন আছে, এই যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে V + x। x হচ্ছে কটা একযোজী পরমাণু যুক্ত আছে সেই সংখ্যাটা, -C যদি কোনো ক্যাটায়নিক চার্জ থাকে, ধনাত্মক প্লাস চার্জ যদি তার মধ্যে থাকে সেই চার্জের সংখ্যাটাকে বিয়োগ করে দেবো, আর যদি অ্যানায়নিক কোনো চার্জ থাকে সেই চার্জটাকে যোগ করে দেবো। এই হচ্ছে ঘটনা। এই সূত্রের উপর আমরা দাঁড়িয়ে যদি এইখানে অঙ্কটা করে মানে এই ক্যালকুলেশনটা করে এইচের যা ভ্যালু পাবো সের যে হাইব্রিডেশন হচ্ছে এরকম চার্ট হবে। এইচের মান 2 হলে দুই হলে sp3, হলে sp3, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3 এবং তার সঙ্গে যে স্ট্রাকচার হয় sp হলে লিনিয়ার মানে সরলরৈখিক স্ট্রাকচার, sp2 হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে, sp3 হচ্ছে টেট্রাহেড্রাল, sp3d হচ্ছে tbp, sp3d2 হচ্ছে অক্টাহেড্রাল, এটা হচ্ছে pbp। আমরা ঠিক ভ্যাসপারে যেমন আকার করেছিলাম তেমন হচ্ছে এই হাইব্রিডেশন দিয়েও আকার বের করতে পারি। এবার একটা যৌগ নিই PCl5, কি হবে এর হাইব্রিডেশন, কি হবে আকার বের করি। আমরা PCl5 ভ্যাসপার দিয়ে করেছিলাম নিশ্চয়ই আমাদের মনে আছে, ভ্যাসপার দিয়ে স্ট্রাকচারটা এসেছিল হচ্ছে TBP। দেখা যাক এখানে হয় কিনা। এখানে সূত্র কি হবে, H = হাফ অফ কেন্দ্রীয় পরমাণু কে ফসফরাস, তার মধ্যে তার যোজক কক্ষে কত ইলেকট্রন আছে, ফসফরাস 5টা ইলেকট্রন থাকে যোজক কক্ষে। একযোজী মূল্য কটা আছে, 5টা। ক্যাটায়ন কোনো কিছু আছে না, ক্যাটায়নিক চার্জ মানে ধনাত্মক চার্জ কিছু নেই, তাহলে -C এর কোনো প্রশ্ন নেই। অ্যানায়নিক চার্জও কিছু নেই, তাহলে +A এরও কিছু নেই, তাহলে 5 + 0 এই -0 + 0 এগুলো গেল 10, তাহলে 10/5 মানে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে 5। আমরা দেখি 5, H এর মান 5 হওয়া মানে sp3d মান সংকরায়ন মানে হচ্ছে আকারটা হবে হচ্ছে TBP, ট্রাইগোনাল বাইপিরামিড। এভাবে আমরা বের করতে পারি। এবার আমাদের দিয়ে দিতে পারে অনেক সময় যে কেন্দ্রীয় পরমাণু যেটা আছে সেই কেন্দ্রীয় পরমাণুতে সেই যে সংকর কক্ষগুলোতে আছে তার মধ্যে কত ইলেকট্রন আছে, কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যার জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারি। আমরা ছবিকে করতে পারি,
ছবিকে করলেও করা সম্ভব, অথবা একদম ডাইরেক্ট এই সূত্রে বসিয়ে দিতে পারি। PCl5 এর ক্ষেত্রে যেহেতু করেছি, PCl5 এর ক্ষেত্রে এই জিনিস অ্যাপ্লাই করি। H এর মান 5 বসিয়ে দিই। X মানে হচ্ছে আমরা জানি একযোজি পরমাণু সংখ্যা, ক্লোরিন 5টা, তাহলে -x মানে -5, আর D মানে হচ্ছে এখানে দ্বিযোজি পরমাণু সংখ্যা। দ্বিযোজি পরমাণু সংখ্যা এই PCl5 একটা যুক্ত নেই, তাহলে 0, তাহলে L এর মান 0। তার মানে আমরা জানি, আমরা দেখবো যে PCl5 এর মধ্যে কোন বন্ধনী জোড় তো আছে, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে PCl5 এর মধ্যে কিছু নেই। তাহলে হচ্ছে এখান থেকে আমরা PCl5 এর হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যে নেই সেটা আমরা বের করতে পারলাম। এবার আমরা আসছি ClF3, দেখা যাক ClF3 এর ক্ষেত্রে এই সূত্র কাজ করে কিনা। কত H = Cl এর হচ্ছে 7, সামনে অবশ্যই বাইরে বাই 2টা করে দিয়ে, সামনে হাফ না করে বাই 2 করে দিচ্ছি। এখানে একযোজি পরমাণু 3, কোনো রকম চার্জ নেই, তাহলে 7, তাহলে এখানে হচ্ছে ClF3 হবে 7 আর 3 10/2 মানে 5 মানে এটাও হচ্ছে TBB স্ট্রাকচার। টিবিপি স্ট্রাকচার মানে আমরা ভালো করে ভেবে দেখি, ব্যাস অনুযায়ী আমরা করেছিলাম, এখানে 3টে বন্ড পেয়ার, 2 লোন পেয়ার হয়েছিল। টিবিপি স্ট্রাকচার আমরা দেখেছি। ClF3 এরকম টাইপের হয়, Cl, এখানে যদি F এখানে একটা ইলেকট্রন জোড় থাকে, আর হচ্ছে এখানেও একটা ইলেকট্রন জোড় যদি থাকে, এই ইকুইটোরিয়াল পজিশনগুলোতে ইলেকট্রন জোড় থাকে, এরকম একটা টি শেপ স্ট্রাকচার ছিল, মানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই সূত্র থেকে কি মিলছে কিনা এই সূত্রে বসিয়ে দিই। এই সূত্রে H এর মান কত আসলো? 5। একযোজি পরমাণু কটা আছে? 3টে, -3। দ্বিযোজি পরমাণু কটা আছে? একটাও নেই, 0। দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হবে, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন, দুটো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, এখানে 2 বেরোচ্ছে। তাহলে আমরা এইভাবে হচ্ছে এই সূত্র দিয়েও একবারে বের করে ফেলতে পারি। এই সূত্রগুলো সাধারণত আমরা হচ্ছে এই সূত্র দিয়ে হাইব্রিডেশন বের করা, এই সূত্র দিয়ে মানে সংকরায়ন বের করা, এই সূত্র দিয়ে লোন পেয়ার সংখ্যা বের করাটা, এগুলো আমরা কখন ব্যবহার করব? কখনো কম্পিটিটিভ এক্সামে যখন আমাদের টাইম কম থাকবে তখন আমরা এই সূত্রতে করতে পারি, অথবা ডাইরেক্ট আমরা এই ছবিতে আসতে পারি।